হ্যালো, আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশে মোটামুটি রীতিমতো এখানে একটা ঝড় বয়ে যাচ্ছে যে মাহমুদুল্লাহ কেন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তিনি অবসর নিলেন না। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা যদি অবসর নিয়ে ফেলেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ কেন অবসর নিচ্ছেন না। সো এই বিষয়টি নিয়ে কথা বলবো, সাথে আছে মিরিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাহমুদুল্লাহ রিয়াদ, আমরা তাকে কোন নামে রাখতাম? সাইলেন্ট কিলার, দ্য ফিনিশার, সব রোল তিনি প্লে করতে পারেন। মাশরাফির একটা কথা দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। মাশরাফি বিন মোর্তজা একটা কথা বলেছিলেন যে মাহমুদুল্লাহ বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার, অভাগা ক্রিকেটার, যার নামের পাশে তামিমের মতো 7-8 হাজার বা 10,000 রান থাকতো, মুশফিকের মতো ভালো একটা অ্যাভারেজ থাকতো। তিনি চাইলে তার ক্যারিয়ারটা আরও বেশি লম্বা করতে পারতেন, আরও বেশি রান তিনি করতে পারতেন। কিন্তু তিনি একমাত্র ক্রিকেটার যাকে শুধুমাত্র ফিনিশিং যে তকমাটা দেওয়ার কারণে তাকে যে নিচের দিকে খেলানো হয়েছে, তার কারণে তার নামের পাশে 3 থেকে 4 হাজার রান কম আছে, তার অ্যাভারেজটা কম আছে, তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়। 2015 ওয়ার্ল্ড কাপের একটা কথা একটা চিন্তা করে দেখেন তো, যে তিনি 3 নম্বরে খেলার কারণে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সর্বপ্রথম সেঞ্চুরিয়ান কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, এবং 2টা সেঞ্চুরি করেছিলেন এবং ওই আসরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন। আমরা সোফিয়া গার্ডেনে ওয়েলসের যে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের এগেনস্টে যে সেঞ্চুরিটা দেখেছিলাম আমরা, সেটা কিন্তু তিনি করেছিলেন ওই 6 নম্বর জায়গা থেকে, কারণ এর আগে 4টে উইকেট অলরেডি চলে গেছে ইনসাইড পাওয়ার প্লে। মাহমুদুল্লাহ রিয়াদ যখন লম্বা ব্যাটিং করার সুযোগ পাইছেন তখনই কিন্তু তিনি লম্বা ব্যাটিং করে গেছেন। কিন্তু এখন তাকে নিয়ে প্রচুর প্রশ্ন তোলা হচ্ছে। আমরা যারা শুরু থেকে ক্রিকেটটা দেখি, মাহমুদুল্লাহ শুরু থেকে, তারা তাকে নিয়ে প্রশ্ন তোলার আগে অনেকবার ভাববে যে এই ভদ্রলোকটা দলের জন্য কি করেছেন, দলের জন্য তিনি কতটুকু স্যাক্রিফাইস করেছেন নিজেকে। একটাবার চিন্তা করে দেখেন তো, যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যদি সাকিবের মতো বলতেন যে আমি সিনিয়র খেলোয়াড়, তিনি বলতেই পারতেন যে আমি সিনিয়র খেলোয়াড় হয়ে গেছে, আমি 3 অথবা 4 নম্বরে ব্যাট করবো, আমি ফিনিশিং রোলে খেলবো না। বিসিবি কিন্তু তাকে সেখানে খেলাতে বাধ্য থাকতো, বাট তিনি কিন্তু সেটা করেনি। দলের প্রয়োজনে তিনি কিন্তু নিচের দিকে খেলে গেছেন। এখন নিচের দিকে খেলতে গেলে আপনি কখনোই আপনার ইনিংসটাকে হাইলাইটে নিয়ে আসতে পারবেন না, লাইমলাইটে নিয়ে আসতে পারবেন না। তিনি 5 ওভার হাতে পাবেন, 5 ওভারে তাকে 10 বলে 20 রান করতে হবে, 5 ওভারের মধ্যে 10 বলে তাকে 15 রান করতে হবে, বা 20 বলে তাকে 30 রান করতে হবে। বাট এর আগে যদি কেউ সেঞ্চুরি করে তাহলে কিন্তু তার নামটা লাইমলাইটে আসবে, এর নামটা কিন্তু আসবে না। বাট ম্যাচ জিতলে কিন্তু ওই 15-20 বা 25 রানে কিন্তু ম্যাচটা জেতে। এই যে ছোট ছোট কন্ট্রিবিউশন বা দলকে নেতৃত্ব দেয়া ফিনিশিং রোলে, এটা কিন্তু মাহমুদুল্লাহ ছাড়া এই পর্যন্ত যতগুলো ক্রিকেটারকে ট্রাই করা হয়েছে কেউ কিন্তু পারেনি, কেউ কোনোদিন পারবেও না, আমার এটা শিওর। কারণ মাহমুদুল্লাহ একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের জন্য তার নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছেন। এখন আমি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার কথায় আসি। ভাই, ইন্ডিয়ান ক্রিকেটারদের কথা যদি আমি বলতে চাই, বিরাট কোহলি যে রোলটা প্লে করেন, যেখানে খেলেন, সেই পজিশনটা একটাবার চিন্তা করে দেখেন তো, যে সেই পজিশনে তার ব্যাকআপ হিসেবে কতগুলো প্লেয়ার আছে। শুভমন গিল আছে, লোকেশ রাহুল আছে, জাইসওয়াল আছে, আরো আমি যদি নাম বলি এখন থেকে নাম 7 থেকে 8টা বা 10টা পর্যন্ত নাম চলে যাবে। বিরাট কোহলি যে রোলে খেলে, রোহিত শর্মা যে রোলে খেলে, সেইখানে যদি আমি নাম বলতে যাই তাহলে ওই 10 থেকে 12টা নাম চলে আসবে। রবীন্দ্র জাদেজা যে পজিশনে খেলে, সেই পজিশন যদি আমি একটু খেয়াল করতে যাই 4 থেকে 5টা বা 7 থেকে 8টা নাম পর্যন্ত চলে আসবে। বাট মাহমুদুল্লাহ যে পজিশনে খেলে, সেইখানে আপনি একটা নাম বিকল্প বের করেন তো, যে একটা বিকল্প আছে আপনার হাতে, পাবেন আপনি? সেই মাহমুদুল্লাহকে আপনি মানে জোর করতেছেন যে সে অবসর কেন নিচ্ছে না, তিনি দলকে ডুবাচ্ছেন। টি-20 ওয়ার্ল্ড কাপের আফগানিস্তানের সাথে ম্যাচটার কথা আমি আপনাকে বলি। নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন যে আমাদের একটা লক্ষ্য ছিল প্রথম 3 উইকেটের মধ্যে যদি বা পাওয়ার প্লের মধ্যে যদি আমরা ভালো একটা রান করতে পারি বা দ্রুত যদি উইকেট না পড়ে তাহলে আমরা সেমির জন্য খেলবো। যখন 3 উইকেট পড়ে যায় তখন তারা সেইখান থেকে বের হয়ে আসে। যখন মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে নামলো তখন সেমির জন্য 19 বলে 43 বা 42 রানের মতো লাগে। তখন কিন্তু আমরা বাইরে থেকে যেটা দেখতেছি এটা পসিবল চেঞ্জ করা, বাট ন্যাশনাল টিমের যে টিম ম্যানেজমেন্ট
বা ক্যাপ্টেন কোচ তারা কিন্তু অলরেডি তখন কিন্তু তাদের সিদ্ধান্তটা চেঞ্জ করে ফেলছে। তারা কিন্তু সেমির আশায় খেলতেছে না ম্যাচটা। শান্ত কিন্তু ক্লিয়ার করে বলছেন যেটা প্রেস কনফারেন্সে। তো তখন শুধুমাত্র জেতার জন্য ম্যাচ খেলতেছিল এবং তখন রানের চেয়ে বল অনেক বেশি ছিল। তো যখন দল তার থেকে যা চাচ্ছে তার বাইরে গিয়ে যদি তিনি কিছু করতে যান, তাহলে কিন্তু দলের কাছে তিনি খারাপ হবেন, দর্শকের কাছে কিন্তু তিনি খারাপ হবেন। দল যা চাইছে তিনি সেই কাজটাই করতে গেছেন। তিনি ডিফেন্স করতেছেন যে বলের চেয়ে রান অনেক কম আছে, আমি একটু সেট হয়ে নিই, তারপরে আমি বিষয়টা দেখব। এরপরে তিনি আউট গেলেন এবং এটা নিয়ে প্রচুর সমালোচনা হলো এবং তাকে নিয়ে গালিগালাজ, তার লজ্জা নাই, তার খেলার কোনো এক্সপিরিয়েন্স নাই, বা তাকে নিয়ে যত ধরনের বাজে আক্রমণাত্মক কথাবার্তা সবাই বলেছি আমরা। বাট একটা আবার চিন্তা করে দেখি নাই যে এই লোকটার কারণে বাংলাদেশ দল কত ম্যাচ জিতেছে। তিনি ম্যাচ হারাই ফেলছে, মানে হারাইছে অনেক, সেটা সবাই করছে। আমার সালটা মনে নাই, ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মধ্যকার একটা ম্যাচ, 244 অথবা 45 রানের একটা টার্গেট ছিল। শেষ ওভারে ইন্ডিয়ার জিততে রান লাগবে 7 রান। ক্রিজে আছে MS ধোনি এবং লোকেশ রাহুল, তিনি সেঞ্চুরি করে আছেন T20 ম্যাচ। বোলিংয়ে DJ ব্রাভো। সেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জিততে পারে নাই। তো আমরা কি ধোনিকে, ওই ম্যাচের পরে কি ধোনিকে কেউ গালিগালাজ করছে, কেউ কোনো খারাপ কথা বলছে? এইটাও সিম্পল একটা ম্যাচ হিসেবে আমরা কেন দেখি না? মাহমুদুল্লাহ রিয়াদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশ দলের জন্য, সেটা আমরা কেউ চোখেই দেখতেছি না। দল যখন খারাপ করে, প্রত্যেকটা প্লেয়ার যখন খারাপ করে, মাহমুদুল্লাহর ব্যাট হাসে, মাহমুদুল্লাহ পিছন থেকে সাপোর্ট করে যান। তিনি 10-12 বা তিনি যে 150, 160 স্ট্রাইক রেটে যে ব্যাট করেন, ওই যে ছোট ছোট কন্ট্রিবিউশন 20, 25, 30, 32 বা 15-20 যে একটা কন্ট্রিবিউশন করেন, সেই কন্ট্রিবিউশনগুলো কিন্তু তার ব্যাট থেকেই আসে। অন্য কোনো প্লেয়ার দ্বারা কিন্তু এটা পসিবল না। অনেককে ট্রাই করানো হয়েছে, ইয়াসির আলী, রাব্বিকে দিয়ে ট্রাই করানো হয়েছে, জাকের আলীকে দিয়ে ট্রাই করানো হলো, আরো অনেককে দিয়ে ট্রাই করানো হয়েছে, বাট সবাই কিন্তু ফেইল। মাহমুদুল্লাহ একমাত্র সাকসেসফুল ক্রিকেটার তার যে পজিশন অনুযায়ী। আমরা তাকে নিয়ে এবং তাকে ব্যক্তিগত আক্রমণ করে, মানে কি বলবো আমি, যে একটা ক্রিকেটারকে ন্যূনতম যে যতটুকু রেসপেক্ট পাওয়া দরকার তাকে আমরা সেটা করতেছি না, কারণ তিনি আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতাতে পারেননি। তার থেকে দল চেয়েছে ম্যাচটা যেত, সেমির আশাবাদ। বাট আমরা বাইরে থেকে দেখতেছি যে এটা চেস করা পসিবল, বাট দল যেটা চাইছে দলের বাইরে তো তিনি করবেন না। সো আমার মনে হয় না যে মাহমুদুল্লাহকে নিয়ে এই ধরনের প্রশ্ন তোলার আগে একটু চিন্তা করা উচিত। বাংলাদেশকে তিনি যা দিয়েছেন সেটা, মানে কি বলবো আমি, যে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার এটা দিতে পারবেন কিনা বা এতটুকু স্যাক্রিফাইস করবেন কিনা আমার জানা নেই। সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।